কালচিরি মহকুমার রাংমাটার চা স্টেটে জন্মগ্রহণ করেন। গুরুদেবের বাবা ওই চা বাগানের ম্যানেজার ছিলেন। গুরুদেব 1961 খ্রিস্টাব্দের 22শে আগস্ট প্রথম ক্রিয়া পান গুরুবর অন্নদাচরণ শাস্ত্রীর কাছে। গুরুদেব প্রথম থেকেই প্রচুর ক্রিয়া করতেন। একদিন তার গুরুদেব গুরুবর অন্নদাচরণ শাস্ত্রীকে বলছেন, বাবা আমার তো একটা উদ্ভট চাকরি, আমি যদি একদিন ক্রিয়া করতে না পারি তাহলে কি হবে? তখন তার গুরুদেব প্রচণ্ড সিংহের মতো গর্জন করে বললেন, তুমি ক্রিয়া করবে বলেছ, তাই তোমাকে ক্রিয়া দিয়েছি। তুমি যদি ক্রিয়া করতে না পারো তাহলে আসবে না, তাহলে এখান থেকে বেরিয়ে যাও, আর আসবে না। যদি ক্রিয়া করো তবেই আসবে। খুব প্রচণ্ড ছিল অন্নদাচরণ শাস্ত্রী। তারপরে একদিন তার গুরুদেবকে বললেন, বাবা আমি তো যুবক, আমার অনেক শারীরিক ক্ষমতা আছে, আপনি যদি এর থেকেও কঠিন সাধন আমাকে দেন তাহলে আমি তাড়াতাড়ি সিদ্ধি লাভ করতে পারি আপনার আশীর্বাদে। তখন অন্নদাচরণ শাস্ত্রী বললেন, তুমি সারা ভারত ঘুরে এসে দেখো, এর চেয়েও কোনো উন্নত ক্রিয়ার উন্নত সাধনের যদি তুমি সন্ধান পাও তাহলে আমার নামে কুকুর বুঝবে। গুরুদেব খুবই লজ্জিত হলেন। গুরুদেব সাধারণত যখন 10টা-5টা অফিস থাকত তখন তিনি সন্ধ্যেবেলায় এসে একটু চা বিস্কুট খেয়ে 7টা নাগাদ ক্রিয়ায় বসতেন। সেই ক্রিয়া ভাঙতে তার 2:30-3টে হয়ে যেত। শনিবারের দিন বিকেল 4টের সময় এসে একটু চা মুড়ি খেয়ে ওই 7টা নাগাদ ক্রিয়া বসে 3:30-4টে হয়ে যেত। তখন উঠবার ক্ষমতা থাকতো না, প্রায় সমাধিস্থ হয়ে যেতেন। গুরুদেবের প্রচণ্ড সমাধিস্থ হয়ে যেতেন। সকালবেলাতেও মাথা টলমল করত। একদিন গুরুদেবের প্রচণ্ড বুকে ব্যথা হলো। তখন গুরুমা, তখন তিনি ওই পুলিশ কোয়ার্টারে থাকতেন। তখন গুরুমা ওই পুলিশ কোয়ার্টারে ডাক্তারকে খবর দিলেন। ডাক্তার এসে বলল হার্ট অ্যাটাক হয়েছে। তখন বললেন, আগামীকাল আমি হাসপাতালে নিয়ে যাব। গুরুমা তো খুব কান্নাকাটি করলেন, কিন্তু গুরুদেব বললেন, তুমি চিন্তা করো না, আমার হার্ট অ্যাটাক হয়নি। যাই হোক, পরে সেদিন গুরুদেব তাড়াতাড়ি শুয়ে বললেন, খুব ঘুমালেন। ঘুমানোর পর তিনি সকালবেলায় উঠলেন। তখন গুরুমা বললেন, আজকে তোমাকে অফিস যেতে হবে না। গুরুমা কথা অনুযায়ী অফিস গেলেন না। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়ে সন্ধ্যেবেলায় বললেন, আমি একটু ক্রিয়ায় করছি। তারপরে ক্রিয়ায় বসলেন। ক্রিয়া করার পর সমস্ত কিছু সেরে গেল, কোনো রকম আর অসুবিধে নেই। এর কিছুদিন পরে গুরুদেবের বাড়িতে প্রায় 1টা নাগাদ একটা মেয়ে আসলো। মেয়েটা এসে বেহালা থেকে আসলো। মেয়ে এসে তখন গুরুদেব তো অফিসে চলে গিয়েছেন। মেয়েটা এসে গুরুমার কাছে আসলো। গুরুমা বললেন, তুমি খুব শান্ত, তুমি একটু চোখ মুখে জল দাও, চোখে মুখে জল দাও, একটু বসো, আমি তোমাকে ভাত দিচ্ছি, ভাত খেয়েছো? বললো, না, আমি অনেক সকালবেলায় বেরিয়েছি, বাড়ি চিনতাম না, তাই আসতে দেরি হলো। গুরুদেব বললেন, ঠিক আছে। গুরুমা বললেন, ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি তোমাকে ভাত দিচ্ছি, খেয়ে নাও। গুরুমার তখন খাওয়া দাওয়া হয়ে গেছিল। তখন সে মেয়েটি বলল, আমাকে ভাত দেবেন না। বললেন, কেন? বললো, আমার টিবি রোগ আছে,
টিভি হয়েছে, বাড়িতে আমার থালা বাটি থালা গ্লাস সব আলাদা থাকে। তখন গুরুমা বললেন ঠিক আছে তুমি খাও, অসুবিধা কিছু নেই। তারপরে খাওয়া দাওয়া হলো, খেয়ে দিয়ে উঠে গুরুমা সেই থালা গেলাস সাবান এবং ডেটল জল দিয়ে ধুয়ে ওই মেয়েটাকে একটু একটা 17 ইঞ্চি পেতে দিলেন, বললো তুমি একটু রেস্ট করো। সেও তখন গুরুমা বললেন তোমার এই যে টিভি আছে তা কতদিন হয়েছে? বলো 4-5 বছর হবে। তুমি কি ক্রিয়া নিলে ক্রিয়া করতে পারবে? তখন সে মেয়েটি বলল আনন্দের সঙ্গে গত সপ্তাহে আমি ক্রিয়া পেয়েছি, তারপর থেকে আগে প্রতিদিন আমার মুখ দিয়ে রক্ত উঠতো, তারপর থেকে আর রক্ত ওঠে না, রক্ত বেরোয় না। তো আমি তখন গুরুমা বললেন ঠিক আছে। তারপর সন্ধ্যেবেলায় যখন গুরুদেব অফিস থেকে ফিরলেন তখন সে মেয়েটা গুরুদেবকে প্রণাম করে বাড়ি চলে গেল। তখন গুরুমা চা খেতে খেতে গুরুদেবকে বললেন তাহলে সেদিনের ব্যথাটা কি এই জন্যে? তখন সে বলল, গুরুদেব বললেন হ্যাঁ, মেয়েটি দীক্ষা নেবার সময় আমাকে কিছু জানায়নি, আমি দীক্ষা দেওয়ার সময় দেখলাম যে ওর টিবি রোগ আছে, কিন্তু এটা এত বড় একটা রোগ সারাতে গেলে আমাকে একটু কষ্ট করতে হবে। তখন গুরুমা জিজ্ঞেস করলেন তাহলে সেই দিনই ব্যথাটা কি এই জন্যে? বললেন হ্যাঁ এই জন্য। একদিন গুরুদেবের কাছে একজন ক্রিয়াবান বলছে বাবা ক্রিয়া তো করছি কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। গুরুদেব বললেন উন্নতি হওয়া কি এতই সস্তা? তোমরা যেটুকু করছো সেটা খুবই অল্প। ভগবান আমাদের শরীরে দুটো জিনিস ভরে পাঠিয়েছেন, একটা হচ্ছে ক্রিয়া করার মতো মন, আর একটা হচ্ছে এক ডালা ভর্তি ময়লা। তোমরা আগে ময়লাগুলোকে সরাও, ময়লাগুলোকে না সরালে হবে কি করে? তুমি যত ক্রিয়া করবে আস্তে আস্তে ময়লা সরাবে, ময়লাগুলোকে সরিয়ে দেখো, তারপরে দেখো কি হয়। আমি কোনোদিন শুনিনি, কোনো ক্রিয়াবানের কাছে শুনিনি যে ক্রিয়া করে কোনো ফল পায়নি। এই অবস্থায় যদি তোমরা ময়লাগুলো সরাও আস্তে আস্তে দেখবা তুমি ক্রিয়াকে ছাড়তে চাইলেও ক্রিয়া কিন্তু তোমাকে ছাড়বে না। তুমি সমাজ খুব মনে জোর দিয়ে ক্রিয়া করো, দেখো ক্রিয়া কিন্তু তোমাকে ছাড়বে না। এইরকম অনেক ঘটনায় গুরুদেবের আছে। গুরুদেব সাধারণত 10টা 5টায় যখন অফিস থাকতো তিনি সন্ধ্যাবেলায় এসে একটু চা বিস্কুট খেয়ে ক্রিয়ায় বসে যেতেন। সেই ক্রিয়া ভাবতে 2:30 3টে হয়ে যেত। তারপরে শনিবার দিন 4টের সময় এসে একটু চা মুড়ি খেয়ে ক্রিয়ায় বসতেন। সেই উঠতে উঠতে 3:30 4টে হয়ে যেত। তখন মাথা প্রচণ্ড ভারী থাকতো। পরের দিন সকালেও তার মাথা টনমল করছে, প্রায় সমাধিস্থ হয়ে যেতেন। এইরকম গুরুদেবের প্রচুর ঘটনা আছে যেগুলো আপনারা যদি বইগুলো পড়েন তাহলে জানতে পারবেন। গুরুদেব বলছেন ক্রিয়াটা করলে সব দিক দিয়েই উন্নতি হবে। যারা আবার অনেকে আছে যারা ক্রিয়া নিয়েও ক্রিয়া করে না, তাদের নিজেদেরই ভুগতে হবে। একবার কৃষ্ণনগরে গুরুদেব যদি কোনো কথা দিতেন সে কথাটা সবসময় রাখতেন। একবার কৃষ্ণনগরে অনেকদিন আগে গুরুদেব আমাদের তখন হোর্ডিং হতো, তখন কিন্তু ওই ফ্লেক্স ছিল না, গ্যালভানাইজ টিনের ওপর ইটে যোগীরাজের ছবি এঁকে বাড়ি করে তখন ইয়ে করা হতো, রাখা হতো। আমাদের কৃষ্ণনগরের স্টেশনের ওখানে একটা হোর্ডিংয়ের কথা হলো গুরুদেব অমুক দিন আসবেন বললেন। আমরা সবাই রেডি হয়েছিলাম, কিন্তু তার আগের দিন থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি। আমরা ভাবলাম এই অবস্থাতে গুরুদেব আসবেন না।
তখন আমি তখন আমাদের ওই মোবাইল ফোন তখন হয়নি, তখন ল্যান্ড ফোনে আমি গুরুদেবের বাড়িতে ফোন করলাম, বাড়ি থেকে বললো গুরুদেব অনেকক্ষণ বেরিয়ে চলে এসছে। তখন গুরুদেব নিত্যদা, আমরা তখন 4-5 জন কৃষ্ণ রেল গেটের ওখানে গেলাম রিক্সা করে ভিজতে ভিজতে। সে গিয়ে দেখি গুরুদেব আর ঋতুদা, মানে নিত্যানন্দ মণ্ডল, আগে যে প্রথম যে সম্পাদক ছিলেন নিত্যানন্দ মণ্ডল আর গুরুদেব স্টেশনে এসে গাড়ির মধ্যেই দাঁড়িয়ে আছেন, বসে আছেন। তারপরে আসলেন, এসে সে আঁকা টাকা দেখলেন, যা বলা আমার বাড়ির কাছেই সেটা হয়েছিল, কাছাকাছি যে আঁকে। তারপরে গুরুদেব দেখে শুনে ওই দিনই যাওয়ার কথা ছিল, কিন্তু ওই দিন ফিরতে পারেননি, পরের দিন সকালে ফিরেছেন, এত ঝড় বৃষ্টি হয়েছে। গুরুদেব যদি কাউকে কথা দিতেন সেটা কিন্তু সবসময় রাখার চেষ্টা করতেন। গুরুদেবের জীবনীটা দেখলে আমাদেরও সেরকমভাবে চলা উচিত, সবসময় চেষ্টা করা উচিত যে আমরা অনেকেই, গুরুদেব বলছেন অনেকেই ক্রিয়া নেয় কিন্তু অবহেলা করে, তাদের নিজেদেরই ভুগতে হয়। এইরকম অনেক ঘটনা ঘটেছে। আবার গুরুদেব খুব পেছনেও লাগবেন, গুরুমা আমারও খুব পেছনে লাগবেন, আবার ভালোও বাসতেন প্রচণ্ড। যাই হোক, এই বলে এখানেই শেষ করছি। জয় যোগীরাজ, জয় যোগীরাজ, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুমা, জয় গুরুমা, জয় ভক্তমণ্ডলী, জয় ভক্তমণ্ডলী। পরম পূজ্যপাদ যোগাচার্য দেবের অমৃতময় বিভাগ। প্রত্যেকটা পথ, প্রত্যেকটা স্তর যেভাবে অতিক্রম হয়েছে, এটা পরমানন্দ গুরুদেবের ছোট্ট একটা আশীর্বাদের প্রকাশ। পত্রিকা চলছে, তার ইচ্ছাতেই চলছে, বিভিন্ন লেখা বিভিন্ন জন দিচ্ছেন। গুরুদেব বলেছিলেন একদিন শান্তকালীন ওনার ওই যে রবিবার দিনে, যে পত্রিকাকে 200 বছর চালাতে হবে। পরম ভক্তদের কাছে নিবেদন, গুরুর আজ্ঞা পালন করাই গুরুর কাজ করা। এই 200 বছর জানেন আমাদের সেই কাজটা করে।
বলো এখানেই ব্যবস্থা করে দিচ্ছি ওনারা। করতে পারি না, হয়তো বাড়ির সবার চাপে হোক বা যেভাবে হোক আমরা কিন্তু সৎসঙ্গ করতে আসি, কিন্তু সৎসঙ্গ করতে এসে দেখা যায় কি দেখা যায় আমি একটু বলছি। যেমন আমি চারটি ঘুরে ঘুরে দেখছি যে কে কী করছে। আমি দেখছি কিছু সৎসঙ্গকারী যারা এসছেন সৎসঙ্গ করতে, কিছু লোক তো ঘুমিয়েই পড়েছেন, ঘুমোচ্ছেন, আদৌ কিন্তু কেউ কিছু শুনছেন না। ইনি আমাকে পরে বলবেন, আমাকে একটু কিছু বলুন যে যাতে আমরা ক্রিয়াটা ঠিক মতো করতে পারি। আবার এরকমও আছে, আমি যখন জিজ্ঞেস করি যে কৃষ্ণনগরে যেমন অনুষ্ঠান হয়, আমার কাজ হচ্ছে একটু খুঁজে খুঁজে জিজ্ঞেস করা কে কী করছে, কে কেমন আছে না আছে, অনুষ্ঠানটা কেমন হলো, কে কীরকম বললো, আমি যথারীতি জিজ্ঞেস করি। তো তাদের বক্তব্যগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সে বলতে হ্যাঁ একটা কথা তো বিভিন্ন লোক বলেছে ঠিকই, কিন্তু যাকে ওখানকার রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল। যেমন চাটনিটাও বেশ সুন্দর, আর ধোকার ডালাটা খুব সুন্দর, এটা খুব ভালো লেগেছে। আমি বললাম সে তো নাই হলো, রান্না তো ভালো হলো। তারপরে এটা কিন্তু আজ একদিন নয়, আমি একাধিক দিন আমি দেখেছি যে তারা একটাই বক্তব্য, এবার রানাঘাটের রান্নাটা ভালো হয়েছিল। কৃষ্ণনগরের রান্নাটা কতটা ছিলাম মানে হয়নি। এটা কিন্তু আমি কিন্তু একটা বাড়িয়ে কথা বলছি না, এগুলো নিজের আমার শোনা। আমি কিন্তু চারদিক ঘুরে ঘুরে দেখি কিরকম তাদের বক্তব্য, কিরকম তারা কে কিরকম বলতে চাইছে, তাদের কিরকম অভিজ্ঞতা। এরাই কিন্তু আমাকে জিজ্ঞেস করবে যে ক্রিয়াটা করতে গেলে আমাদের কি করা উচিত। আপনারা বলুন, ক্রিয়াটা করতে গেলে যে সৎসঙ্গের যে আয়োজন করাগুলো হয়, এই যে ওনার বয়স আজকে 76 বছর, ওনাকে নিয়ে আমরা যে বিভিন্ন জায়গায় যে সমস্ত অনুষ্ঠানগুলো করে থাকি, তাতে কেন করে থাকি না, বিভিন্ন ভক্তদের সবাইকে আমরা ডাকি, নিমন্ত্রণ করে নিয়ে আসি যে আসুন এবং ওনার কথা শুনুন, এবং বিভিন্ন বক্তারা যে সমস্ত কথাগুলো বলছেন সেই কথাগুলো শুনুন, শুনে নিজের মনের মধ্যে কিছুটা নিয়ে যান। নিয়ে গেলে কি হবে, ক্রিয়াটা দেখবেন কিছুদিন চলবে ভালো। আমরা বছরের মধ্যে কয়েকটা অনুষ্ঠান করে থাকি। এই বছরের মধ্যে যে কটা অনুষ্ঠান করি তার মধ্যে প্রথম অনুষ্ঠান করি হচ্ছে গুরু পূর্ণিমার অনুষ্ঠান, যেটা আগামীতে 10ই জুলাই হবে। তারপরে নেক্সট অনুষ্ঠান করি ওনার জন্মদিন 26শে নভেম্বর, এটা আমরা সবাই জানি। তারপরে 24শে ডিসেম্বর, তারপরে শুক্রবার একটা অনুষ্ঠান হয়, সেটা আবির্ভাব এবং তিরোভাব তিথি যেদিন হয় সেই দিন হিসেবে পড়ে। তারপরে এটা 22শে ফেব্রুয়ারি করে অনুষ্ঠানটা শেষ হয়। সুতরাং আপাতত এই সিজনের এইটাই শেষ অনুষ্ঠান, কারণ আগামীতে নাজিরপুরে একটা কদিন বাদে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু ওখানকার মূল যে কারিগর সে ভদ্রলোক ক্রিয়াবান সত্যনারায়ণ বিশ্বাস মশাই, উনি আমাদের ছেলে গত গুরু পূর্ণিমার দিন চলে গেছেন, যার ফলে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা নাজিরপুর এবার অনুষ্ঠানটা করব না। আমরা এখানেই অনুষ্ঠানগুলো আপাতত এই সিজনের অনুষ্ঠান আজকেই শেষ হবে। তো আমরা এখানে যারা এসেছি, এখানে বিভিন্ন লোক তো অনেক রকম কথাই তো আমরা শুনলাম। আমাদের যারা অন্তত এখনো পর্যন্ত যারা আছি, তাদের আমাদের প্রত্যেকেরই উচিত হবে যেটুকু শুনেছি সেটুকু নিজের জীবনে যেন অংশগ্রহণ ভেতরে নেওয়া, ক্রিয়াটা কেমনভাবে করতে হবে। কাউকে কিন্তু দেখিয়ে দেওয়া যায় না ক্রিয়াটা কীভাবে করতে হবে, কেমন করে করতে হবে, কীভাবে এগোবো। সেটা যদি এই কথাগুলো সবার শুনে থাকেন, তাহলে কিন্তু এইভাবে এগোলে ঠিকঠাক ক্রিয়াগুলো হবে। আর সৎসঙ্গগুলো একটা বিশাল মাহাত্ম আছে। দেখবেন সৎসঙ্গগুলো করার পরে কিছুদিন বাদে ক্রিয়াগুলো কিন্তু ভালো চলবে, হয়তো 10 দিন 15 দিন 1 মাস, তারপর ওরা আবার ভাটা করতে আরম্ভ করে। তখন আবার একটা সৎসঙ্গের দরকার হয়, সেটা গুরুর কাছেও হতে পারে বা বিভিন্ন, এটা শুধু আমাদের এখনকার বলে না, এই অতীতে বহু যারা ঋষি মহাঋষি যারা ছিলেন তাদের ক্ষেত্রেও সেই একই ঘটনায় দেখা গেছে। তারা যখন যারা বড় বড় সাধক সাধিকা ছিলেন, তারা একসময় বহু সাধনা করতেন, কিন্তু যেহেতু সৎসঙ্গের এটা একসময় কমে যেতে থাকে, তখন ওদের আকর্ষণ কমতে থাকে, তখন ওনারাও খোঁজেন যে আমার একটা সৎসঙ্গ কোথায় কীভাবে করা যায়। সুতরাং এই যে সৎসঙ্গের একটা বিশাল মাহাত্ম আছে,
এই সৎসঙ্গ যেটা করলাম, শুধু গুরুদেবকে 5 বার নমস্কার করলে কোনো কাজ হবে না, যদি যেটা পেয়েছি সেটা যদি আমরা না করে থাকি। আবার এখন হয়েছে তো এই যেমন ফোনে, মোবাইল ফোনে গুরুদেবের সঙ্গে একটা করে সেলফি তোলা, এগুলো অকারণ, এগুলো কোনো যুক্তি নেই যদি আমরা ক্রিয়াটা যদি না করি। গুরুদেবের সঙ্গে সেলফি তুললে লাভটা কী হবে? কোনো তো লাভ নেই, শুধু আমাদের ক্রিয়াটা করতে হবে। যে কথাগুলো গুরুদেব আমাকে বলে গেছেন, আমাদের দিয়ে গেছেন, সেটা যেন আমরা ঠিক ঠিক করে পালন করতে পারি। আমাদের গুরুদেবের কাছে গিয়ে চাওয়ার কিছু নেই। আমি প্রথম দিন, ক্রিয়ার দিন সবাইকে আমি একটাই কথা বলে দিই, চাওয়ার কিছু নেই। আমি শুধু আপনার কাছে আসবো, একটু আশীর্বাদ করবেন, আমরা যেন এই ক্রিয়াটা সেইভাবে করতে পারি। তো আজকে এইটুকু বলেই আমি আমার কথা শেষ করছি। আপনারা সবাই একটু বলুন, জয় গুজরাট শ্যামাচরণ লাহিড়ী মহাশয় কি জয়। জয় গুরুদেব অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয় কি জয়। জয় গুরু মাতা অমিতা দেবী কি জয়। জয় সমস্ত ক্রিয়াবান কি জয়। অসংখ্য ধন্যবাদ এবং তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেই বলছি, অন্তিমে তিনি যাই হোক অন্তিম পর্বে চলে এসেছি। এবার আমরা মাইক্রোফোন যোগাচার্য দেবের শ্রীকর কমলে অর্পণ করছি। এবার অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা যোগাচার্য দেব নিজেই করবেন। এবার আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত হলো। যারা যারা আছে সব খেয়ে যাবেন, খাওয়া দাওয়া করে যাবেন, ওসব খেয়ে যাবেন।